এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এখানে জাসদের আছে, সমস্ত ঘরানা থেকে আছে। এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর, আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথা মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? না, হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা বাকিদের কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে, কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক। আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন আপনি যখন কথা বলছিলেন, আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবে না, এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন, এটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে। আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন? তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন, আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না, দর্শককে খুশি করার জন্য বলতেছেন না, এবং গত 15 বছর ধরে অন্তত পক্ষে 50,000 বার তিনি এইসব কথা বলেছেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মনে করাই দিই, মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে, এর সাথে আরেকটা সত্য হলো শাহবাগে যখন নিকৃষ্টতম মব হয়েছে বাংলাদেশের, এবং সেটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের, সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কোলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে, মাথা তার উড়ে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই। আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আমার আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন। এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে মানে আমি মাসুদ ভাই একদল করি এরকম ব্যাপারটা না, কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ, মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি আমরা এটাকে প্রতিবাদ জানাবো। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। একই খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে, এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো, সে লীগকে পান্ডা কইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে আমরা বলবো, এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে যা যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না, কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভাই আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই, শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর। আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে এই যে ভাই একটু আগে বললো যে আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান উত্তরের মেয়র
সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না, না না যারা না না, ভোট ধ্বংস করে ফেলছে তারা চোর হাদি, না? আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে, আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে হাদি? আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোক্স পারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম, অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস করব। আমি আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এটাও মনে হয়। এবং আপনি হাদিকে শুনেছেন, আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি দেখেন, আমি বলি আপনাকে, জি, আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন, আমি খুব খুশি হয়েছি এই কারণে, এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করুন আমি যদি হুট করে বলি, বলবো যে ভাই তোমার তো জিজ্ঞাসা করে না, তুমি বলো কেন, তো এটা কি ঝামেলা? তো প্রশ্নগুলি উত্তর দেওয়া দরকার। আমি একটা একটা করে বলি। প্রথমত বলি, শেষ থেকে বলি, যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি। আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না। আমি অনেক কিছু বলছি, আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি, এতটা সরাসরি বলতে পারতাম না। কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই। আমি আবার বলি আপনাকে, আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। আমি বলেন যে দেয় না, আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে তো এই সরকারের আমলেও তো আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আসি না। কামাল ভাই, আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কারণ ভাই আপনি দেখেন, এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ আছে, এই স্পষ্ট তফাৎ বুঝতাম না। জি, আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম, আমি বলি আমাকে 2-1 বার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে, রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমার সাথে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই, এবং তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি? নো, কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো, বেটার, এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত সমস্ত লোক ছিলেন, খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে, মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগেও ছিল না এখন। আর আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন, সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকিলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না। না ইয়াতে আমার দেশ পত্রিকায় আমি মনে করি, আমার দেশ, সরি ইনকিলাব আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি পার্থক্য, মানে আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব, উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। আমার একটা প্রশ্ন আছে, কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারে কি আপনি এত কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন?
আমি একটা কথা বলি আপনাকে, কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, কয়েকদিন আগের কথা, দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেলাইলো। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আমার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না, কারণ আমি জনকণ্ঠে সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই, কিন্তু কামাল ভাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই আমি বুঝি না, কামাল ভাই এটা বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছে জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্নটা আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান সাহেবের যে যোগ্যতা আছে, ওটা আমি তুলছি, ওটা আমি তুলেছি, আমি বলি আপনাকে, ওটা আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই, আমি রিপোর্টার্স ভয়েস যেটা আছে সেই ডিআরইউ ম্যাগাজিন বের হয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন, সবাই তারা মানিয়ে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মানিয়ে নিছি, বলেছি আমি ওখানে, এটা কেন বলবো না ভাই? বাংলাদেশে তো সবাই, বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হলে কেন বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হইতে কোনো বাধা ছিল না, ওটা তারা আইনগতভাবে পারত। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে, সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই, এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আসে, তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রশ্ন উঠবেও না। এটা হলো আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। ওই উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওটা ছিল অ্যাক্টিভিজম, এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওটা জার্নালিজম না। আমি সেটাই বলেছি যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে কামাল ভাই, সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম, আপনি একরকম সাংবাদিক, আপনি দুজন ক্লাসেই পড়ছি যেটা বহু রকম আছে, আপনি এটা সাংবাদিকতা না, এটা কেমনে বলবেন মাসুদ ভাই? না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, আমার ভাবনার সঙ্গে যায় না, অত আমি বলছি না। কিন্তু কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন, তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, ভারতে তো টিকবেই অল্প কয়টা। আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা যেটা বাংলায়, আনন্দবাজার, ওটাকে আমি সাংবাদিকতা মনে করি না, কারণ আমি মনে করার অধিকার, আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না? ওকে, আমার মতামত দিচ্ছি, আপনি কি আরেকটু বলবেন? আবার একটু হাদির কাছে যাইতাম। হাদির, আপনি কি আরেকটু বলবেন, বা নাকি আপনি এই এখন একটু জনাব হাদির কাছে যাই? জনাব হাদি, আপনি তো বলবেনই, কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি। আমি আপনাকে অনেক লক্ষ্য করি, আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে। আমি আপনাকে একটু কোট করি হাদি। আপনি বলছেন যে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে এখন আইফোন। এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন? মানে এটা কি, মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে? মানে প্রায় একই সময় জনাব মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন, পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত, একজন যদি না করে, তাহলে এইটা কি আপনি একটু বলবেন? এই আর্থিক অভিযোগ, আন্দোলনে বিভিন্ন ধরনের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে, সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন, যেহেতু ইনকিলাব মঞ্চ, আমি বলছি ভাই, ইনকিলাব মঞ্চ জি, হ্যাঁ, শিওর। এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে, এখন আইফোন, টি শার্ট দামি, এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন, কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় 1000-এর মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা, যাদের একদম অনেকের চোখ নাই, হাত নাই, দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে, কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, অপরাপর অন্যান্য দল বলি, তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে। এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে। না রে ভাই, এনসিপি ছাড়াও যারা এনসিপি তে যোগ দেয় না, এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না, সরাসরি পার্টিতে জয়েন করে না, কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি। তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা, যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল,
তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে, এটা আমাদের রক্তক্ষরণ হয়। এর কারণ হলে মানে কি, আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে, জামাত করতে পারবে, বা অন্যান্যরা করলে সমস্যা নাই, তোমরা করলে সমস্যা না, এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই। আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে, ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি, এই সামনের রাস্তায় আমি 8 বাচ্চার জানাজা পড়েছি, এই জুলাইয়ের সময় 8 বাচ্চার জানাজা পড়েছি। তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে, এই মুখগুলোর জন্য, এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্খলন ঘটে, মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি, ইনক্লুডিং মি, আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না, তাতে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে যা হোক, ইভেন যদি এনসিপি আপনি করাপ্টেড হতে পারবো না, এটা তো একটা পায়াস উইশ, কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি 20-25 হাজার টাকা, আইফোনের দাম হচ্ছে 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এক এক হিসাবে। আপনি তো অলরেডি একটা এলিগেশন দিবেন যে আইফোনের মালিক হয়ে গেছে, এটা আপনি কাদের দিবেন? আচ্ছা, এইটা হলো আমি স্পষ্ট, প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন। কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায়, টি শার্টটা দামি, অথবা হাতে একটা, তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না, পুরনো কেনা যায়, 30-40 হাজার টাকা পুরনো কেনা যায়। ভালো, আমি জানলাম, কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা, যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয়, তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে, বাংলাদেশের মানুষের জনগণ ধরবে, আমরা যেরকম ধরতেছি, এই স্পিরিটটাই তো আমরা চাই। কিন্তু ভাই আমি আপনারা একটু রেসপন্স করতে চাই। ভাই যেখানে কয়েকটা কথা বললেন, এটা আমি পরে বলে যাবো। এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না, আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, আর অন্যান্য যে মিডিয়া আছে, মানে প্রতিষ্ঠান আছে, এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম, এইখানে কি কি নীতিমালা আছে, যে এই যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন। নাম্বার 2, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক আতাউস আমাদের মতো মানুষ, যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন, তার পাশে বসে বসে কাজ শিখেছেন। নাম্বার 3, আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই, তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 4, খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার, মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো। কিরকম? শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল, তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন, আমার দেশ চেপেছিল। শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর। এর মানে অ্যাপিলেট ডিভিশনের যে আওয়ামী লেসপেন্সাররা ছিল, তারা মাহমুদুর রহমানকে আচ্ছা জনাবাদি আমরা আসলে অনেকগুলি বিষয় আলোচনা করবো, আপনি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন, মাসুদ কামাল ভাই এটা একটু বলুক, এটা একটু বলি। আর আপনি যে এটা কথা বলতেছেন যে ট্রুথ ইজ কথা, আমি একটু ভাইকে শাহবাগে বলতে চাই প্লিজ একটা কথা। একটা সেটা হচ্ছে, আর একটা ব্যাপার হলো, হ্যাঁ ভাইয়ের যে এথিক্স, মাসুদ কামাল ভাইয়ের মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে, সাংবাদিকতা হয় নাই। তো আমার পরবর্তীতে কথা হলো, এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো, দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে, সরকারি অফিস বন্ধ রাখতেছে, নিকৃষ্টতম মব করতেছে। ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইমলাইনে পুরো শাহবাগের মব সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটার সমালোচনা করছেন, মাত্র 50 জন লোক ছিল, আমি সামনে সেইটার 500 লোক কইরে পত্রিকা দেখাইছে। কামাল ভাই এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। দুইটা প্রশ্ন, এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন? মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে, যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো, এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন। আতাউস সামাদ স্যার, উনি আমার টিচার, এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সের সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নু ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন, শাহিনপুকুর সিরামিক্সটা ওনার হাত দিয়ে করা। মানে সালমান ওখানে প্রতিষ্ঠান, জি সালমান আফরোজ, হ্যাঁ, উনি সালমান ওখানে প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন।
তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতর সামাদ যার পাশে বসে করেছে, আতর সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতর সামাদের আমি ক্লাসও করেছি ভাই বিভিন্ন রকম, যাক সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে মালিক হলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে, বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। রাইট, আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন, পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন, বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই। আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা, শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন? মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন, মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা একবার একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়, সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? বিচারক করছে, অবশ্যই ওই বিচারক করছে। ওই বিচারকটা কে, কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম, এই যে এখানে এত লোক আছে তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, এক নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই। আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলি একটা ঘোরের মধ্যে ছিল। তাদেরকে ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে আপনারা আন্দোলন করতেন, আন্দোলন তো স্লোগানটা ওঠা কথা ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় কামাল ভাই পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একটু জনাব হাদির কাছে আসি। জনাব হাদি, আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি ১-১১ আসবে, বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৮০% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা ২০% মনে করছেন এটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত ১ বছরে মিছিলে মিটিংয়ে সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, করা, এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে অনেকেই বলছেন যে মব তো আরও অনেক আগে থেকে হচ্ছে, এটা তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারলো না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এইটার জন্য তো আসলে কোনো ভিতরে ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন, জনাব হাদি? ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই, সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেজ? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেজ থাকবে, অমুক শহীদ এই প্রয়োজন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থা তাকে পুনর্বাসন করতে পারে না। হাদি, ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের এক্স্যাক্টলি দুইটা কারণ। কি কারণ ভাই? দুইটা। কি কারণে? হ্যাঁ, নাম্বার 1, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তলা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্রবাই জেল খেটেছেন। এছাড়াও একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজনা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে, যেভাবে হোক, এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী যেভাবে হোক এটা হয়ে গেছে। জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন?
আমি তো সাধারণ মানুষ হিসেবে, ওই যে ভাই, সাধারণ মানুষ আপনার হিসেবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি জি। খালিদ ভাই, জি। আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় হ্যাঁ। আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। হ্যাঁ। আমরা হাজারবার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, হ্যাঁ। উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে না না, এটা স্বাস্থ্য জাতীয় উপদেষ্টা না, এই নিয়ে হাজার কিন্তু টাকার হাতে জনাব হাতে আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না, স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, নাই তো সেই দেশে কোনো আপনারা উপদেষ্টা স্বাস্থ্য নাই। উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই শোনেন, কেন বলি না ডক্টর ইউনূসের বিরুদ্ধে? ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% খেই করছে, কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায়, ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন হ্যাঁ, মানে দুইটা কারণ। প্রথম কারণ, তিনি artificial কিছু বলেন না। একদম আওয়ামী বয়ান হইলো, আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ, একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের কেউ গাইলেইলে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না না না, হাসিনারা বলে আমরা এগুলি বলছি, দাঁড়ান আমি আপনারে বলি, হাসিনারা বলে আমরা এগুলি, হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি, আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি, আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো।